প্রিয় দর্শক, সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ড্রিম ওয়েভার। প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। কি ব্যাপার সিরিয়াস ভাই, আপনি তো সিরিয়াস ভাবে মন খারাপ করে আছেন, আপনার কি কিছু নিছে? আমার মন খারাপ করার কোনো সমস্যা? সারাটা জীবন আমি কারে ভালোবাসলাম? আমি আল্লাহ আল্লাহ, আমার উঠায় না আল্লাহ, আমার ভালো লাগে না কিছু। দাদা হইছেটা কি? ওই যে নাই 24 ঘন্টায় 14 বার দৌড় পারি আমি ওর পিছনে। এতবার দৌড়ে ওর মনটা চুরি করতে পারছি আমি? হ্যাঁ, আর ও আমার ওই গেন্দু চোরার লোকে জড়ায়া আমারে কই চোর, কত বড় বেঈমান। আচ্ছা, এই তুই অন দ্য স্পট আসবি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আপনার সঙ্গে অনেকদিন পর আবার দেখা হলো। আসলে এবং আমার খুব ভালো লাগছে যে আজকে আপনাকে আমি পেয়েছি। অনেকদিন পর আমাদের গল্প হবে। কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে? আসলে কাজের ব্যস্ততা তো বেশ আছে, অনেক কিছু মিলিয়ে কি কাজের ব্যস্ততা আছে? এই সময়টা সাধারণত আমার বছরের এই শেষ 5-6 মাস আসলে লেখায় বুঁদ হয়ে থাকতে হয়, কারণ বইমেলার একটা ব্যাপার থাকে। কিন্তু এবার নানা কারণে বইমেলাটা অনিশ্চিত এখনো, মানে মাঝখানে একটা ডেট হয়েছিল যে ডিসেম্বরের মাঝামাঝি হবে, যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে কথা হচ্ছে, কিন্তু এখন আবার সেটা আনসার্টিন হয়ে গেছে, কারণ বলছে যে বইমেলাটা হয়তো নির্বাচনের পরে হবে, আমি জানি না। তো এই জন্য লিখতে যেই ফ্লোটার মধ্যে দিয়ে ঢুকে গেছিলাম সেটা কিছুটা হ্যাম্পার হচ্ছে আর কি, কারণ কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, কিছুটা শিথিল অবস্থায় আছে এখন লেখালেখি। একটু কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আপনি যখন লেখালেখি করেন তখন মানে কোন সময়টা সাধারণত লেখালেখি করা হয়? সেটা কি রাত্রের বেলা যখন সবাই ঘুমিয়ে যায়, শান্ত নীরব একটা পরিবেশে? এটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি একদম নৈশব্দ ছাড়া লিখতে পারি না। হ্যাঁ, মানে একটা সামান্য শব্দ হলেও আমার সমস্যা হয়। আচ্ছা। তো মানে মধ্যরাতের পরে সাধারণত আমাদের চারপাশটা খুব নীরব হয়ে থাকে, নির্জন, নৈশব্দ থাকে। সো আমি এই জন্য আমার বেশিরভাগ সময় আমি চেষ্টা করি যে রাত জেগে লেখার। যদিও ডাক্তার আমাকে নিষেধ করেছেন, আমার মানে যে অনেকদিন ধরে যদি আপনি রাত জাগেন তো ফিজিক্যাল অনেক ধরনের প্রবলেম ইস্যুস তৈরি করে। তো ডাক্তার একটা সময় যখন আমাকে বললেন তখন আমি বললাম কিন্তু আমি তো রাত ছাড়া লিখতে পারি না। তখন ডাক্তার আমাকে একটা উপায় বাতলে দেওয়ার চেষ্টা করলেন যে আপনি সন্ধ্যা 6টা বা 7টার দিকে ঘুমায় পড়বেন, তারপর আপনি 12টা-1টার দিকে উঠে তারপরে লেখার চেষ্টা করবেন বাকি সময়টা। কিন্তু আমার ঘুম আসলে আমার নিয়ন্ত্রণে থাকে না, সো ইটস ডিফিকাল্ট। তারপর চেষ্টা করি ওই সময়টাতে লেখার, আর কি, কিছু আর নেই। আচ্ছা, শুধুই কি নৈশব্দ? মানে নৈশব্দের একটা ভাষা আছে, সেটা আলাদা হিসেব, কিন্তু থাকে না অনেকে মিউজিক
শুনতে শুনতে লিখতে পছন্দ করে, যেহেতু আপনি নিজেও গানেরই মানুষ, গান লেখালেখি বা গান চর্চার সাথে গান শোনবার একটা চর্চা থাকে, সেটার মধ্যে আছেন, সুতরাং কখনো মিউজিক প্লে করে লেখা হয়েছে? না, আমি এটা লক্ষ্য করেছি অনেকে, ইভেন আমার যখন স্টুডেন্ট ছিলাম তখনও দেখতাম আমার বন্ধুরা, আমি হোস্টেলে ছিলাম বা ইউনিভার্সিটিতে হলে ছিলাম, আমার বন্ধুদের দেখতাম যে ওরা গান হেডফোন কানে দিয়ে পড়াশোনা করতেছে বা লিখতেছে, কিন্তু আমি এটা কখনোই পারিনি এবং এখনও আমি এটা পারি না। আমার হচ্ছে কোনো শব্দই হতে পারবে না, আমার গান হোক বা যাই হোক, আমি একদম আমার নৈশব্দ দরকার লেখার জন্য। লেখালেখি করবার জন্য প্রচুর পড়তে হয়, সেই মানে পড়াটা আসলে কেমন হয়? কাদের লেখা খুব বেশি পড়া হয় আপনার? আমাদের বাড়িতে আসলে বই পড়ার কোনো আবহ ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে বই পড়ার ওই সুযোগটা, আসলে আমি বই খুব পড়তে চাইতাম, আমার গল্প শোনার খুব আগ্রহ ছিল। এখন গল্প তো আপনি নানাভাবেই শুনতে পারেন, ধরেন হয় কি, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, এটাও তো গল্পই বলা। আমরা যখন একটা সিনেমা দেখি, সেই সিনেমার মধ্যে দিয়েও কিন্তু আমরা গল্পই দেখছি বা শুনছি। তো আমরা বইয়ের মধ্যে দিয়েও তো গল্পই পড়ি আমরা, রাইট? তো আমার তখন মনে হয়েছিল যে আমি প্রচুর গল্প শুনতে চাই, তো আমার মা বা দাদি বা নানি তারা আমাকে প্রচুর গল্প বলতেন রাত জেগে, কিন্তু বই পড়ার ওই তেষ্টাটা তো তাতে মিটতো না। আর বই তো ছিল না আমাদের গ্রামে বা আমাদের বাড়িতে। আমার মামা তখন চাকরি করেন, উনি তখন আর বাড়ি থাকেন না, কিন্তু মামা ছাত্র অবস্থায় প্রচুর বই পড়তেন, তার ওই বইগুলো স্তূপ করে রাখা থাকতো ওখানে, অসংখ্য রকমের বই। তো আমার মনে আছে আমি নানু বাড়িতে গিয়েই হচ্ছে ওই নানুদের গাছে ডালিম হতো, পেয়ারা হতো, তারপরে আপনার আম হতো, এগুলো যেগুলো নানু আমার জন্য রেখে দিত, ওগুলো নিয়ে আমি চুপচাপ ওই মাচায় উঠে যেতাম। নানি বাড়িতে আসলে একটা সুখদ স্মৃতি তৈরি হয় আমাদের ছোটবেলায়, অসাধারণ। তো আমি ওখানে উঠে যেতাম, উঠে গিয়ে আমার কাছে মনে হয় এরকম যে আমি মনে হয় সকালবেলা উঠতাম, সন্ধ্যার অন্ধকার যখন নেমে আসতো চোখে আর দেখতাম না, তখন নামতাম, মানে সারাক্ষণ বই পড়তাম। তো তখন আমার বই পড়া শুরু হয়, আমার মনে আছে রোমেনা আফাজের দস্যু বনহুর, এটা অনেক মানে ইন্টারেস্টিং একটা কাহিনী ছিল। তারপরে দস্যু পাঞ্জা একটা সিরিজ ছিল, তারপরে ওয়েস্টার্ন যেগুলো সেবা প্রকাশনীর, তারপরে আপনার কুয়াশা সিরিজ, মাসুদ রানা। হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম, বাট আমার হচ্ছে তখন সর্বভুক টাইপের, যা পেতাম তাই পড়তাম। আচ্ছা, তারপরে আর একটু বড় হওয়ার পরে আমার পরিচয় ঘটে রকিব হাসানের ৩ গোয়েন্দার সঙ্গে। তো আমাদের স্কুলে একটা মেয়ে আসে, আমাদের ক্লাসের সহপাঠী, ও ঢাকা থেকে যেয়ে ভর্তি হয়, ওর কাছে প্রথমে আমি ৩ গোয়েন্দা বই পড়তে পারি। ৩ গোয়েন্দা পড়তে পারার পরে যেটা হয় যে সেবা প্রকাশনীর যে লোগো এবং বইয়ের যে সাইজ, যে পেপার ব্যাক বইটা নিউজ প্রিন্টের, এই বইয়ের প্রতি আমার একটা অবসেশন তৈরি হয়। আমার কাছে মনে হয় যে এই বইটা দেখলেই বুকের মধ্যে মানে অসংখ্য প্রজাপতি উঠতে থাকে। তো একবার ঢাকায় এলাম, তো আমার এক কাজিন আছে, উনি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, ওনারা ঢাকায় থাকতেন, উনি আমাকে হঠাৎ করে নিয়ে গেলেন হচ্ছে আপনার নীলক্ষেতে। আচ্ছা, নীলক্ষেতে গিয়ে আমি দেখি স্তূপ করা পুরনো সেবা প্রকাশনীর অসংখ্য বই, দেখে আমার কাছে মনে হচ্ছে কি আমার মানে পুরো পৃথিবী মনে হয় রঙিন হয়ে গেছে, অনেক ফুল পাখি এরকম। তো পরে আমি হচ্ছে ভাইয়াকে বললাম যে আমাকে কিছু বই এখান থেকে কিনে দেন। তো ভাই আমাকে কিছু বই কিনে দিল, সুমন ভাইয়া। সেই বইগুলোর মধ্যে ছিল কিছু আপনার কিশোর ক্লাসিক ছিল। আপনি বললেন না যে আমার বই পড়াটা আসলে কীভাবে শুরু হয়, এবং তখন সেবা প্রকাশনীর যে অনুবাদ বই দিয়ে আসলে আমার পড়ার বিস্তৃতিটা ঘটে। যেমন ধরেন চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ, তারপরে আপনার গ্রেট এক্সপেকটেশন। তখন আসলে বিশ্ব সাহিত্যের সঙ্গে আমার এভাবে পরিচয় ঘটে। এরপরে আরেকটু যখন বড় হই, তখন সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, তারপরে হুমায়ুন আহমেদ, তারপরে আরও যারা আছেন বাংলাদেশের, শহীদুল জহির। যখন কোনো রাইটারের বই পড়লেন এবং তারপরে যখন লিখতে গেলেন, সেই পড়াটা বা সেই শব্দ, একটা তো গুচ্ছ থাকে, একটা শব্দ ভাণ্ডার থাকে, সেই শব্দ ভাণ্ডার তখন আপনার লেখাকে প্রভাবিত করে কিনা? আসলে কি, এটা তো খুব স্বাভাবিক। একজনের লেখক যখন অনেক লেখকের বই পড়েন, তিনি হয়তো সব লেখকের সব লেখা দ্বারা প্রভাবিত হন না, কিন্তু কোনো না কোনো লেখকের পার্টিকুলার কোনো না কোনো বিষয় তাকে প্রভাবিত করে, এবং সেগুলোর একটা সমষ্টি হয়তো সে তার মতো করে, এমন না যে সেটা হুবহু ওরকম করে, কিন্তু তার যেই সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সেটি হয়তো রিফ্লেক্টেড হয় আর কি। এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় যে আমি লেখার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছি মানে বড় হওয়ার পরে, সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মানে উনি আমার অসম্ভব প্রিয়। মানিক বন্দ্যোপাধ্যায়, মানে বিশেষ করে অনেকে বলে থাকেন আপনার লেখার মধ্যে হুমায়ুন আহমেদের একটা লেখার বা একটা স্টাইলের ছাপ আছে। এটা কি আপনি আসলে কিভাবে দেখেন? মানে কমপ্লিমেন্ট হিসেবে নেন নাকি? আমি এটা গতকালকে একটা ইন্টারভিউতে পড়েছি, আসলে বলেছি। আসলে সেটা আসলে ব্যাপারটা এরকম, আমার কাছে মনে হয় যে আমার লেখা হচ্ছে ছোট ছোট শব্দের, হ্যাঁ, এবং সহজবোধ্য শব্দ, একদম খুব সাবলীল, হ্যাঁ, কিন্তু আমার লেখা হচ্ছে আবার বর্ণনাত্মক।
আর ওনার লেখা কিন্তু হচ্ছে সংলাপাত্মক, ঠিক আছে? এবং আমার লেখা দেখবেন যে আমি এখন পর্যন্ত যতগুলো বই লিখেছি বেশিরভাগ বই হচ্ছে ঢাউস কলেবরের, মানে 400-500 পৃষ্ঠার। হ্যাঁ, তো আমার মনে হয় না যে আমার বয়সে এত বড় বড় বই এতগুলো, হ্যাঁ, মানে খুব কম লেখকেই লিখেছেন, ঠিক আছে? এবং আমার লেখার প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ইন এ সেন্স হচ্ছে মানে খুব বর্ণনাত্মক, ইন্টেন্স বর্ণনাত্মক। এবং আমি লক্ষ্য করেছি যে আপনার, হ্যাঁ বলেন। তো আমার কাছে মনে হয় যে এটা হয় কি যে আমাদের দেশের পাঠকদের একটা মানে ওনার যে বিস্তৃতি, মানে স্যার বাংলা সাহিত্যের এক বিস্তৃত বটবৃক্ষ, তাই তো? তো এটা হয় কি আমাদের যারা পাঠক তাদের মনস্তত্ত্বে ব্যাপারটা স্বয়ংক্রিয়ভাবে প্রথিত হয়ে গেছে, এবং তখন তারা, শুধু আমি না, যত লেখকরা একটু সহজবোধ্য বাংলায় ছোট ছোট বাক্যে লেখেন, শব্দে লেখেন, তখন তারা হচ্ছে অবচেতনেই তার সঙ্গে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেন। তো এটা আমাদের ভালোবাসার জায়গা থেকেও হতে পারে। তো আমার কাছে মনে হয় যে এটা যতটা না আসলে ওই ছাপ থাকে তার চেয়ে বেশি পাঠক খুঁজতে থাকে না, তার এই খেয়াল করি যে আপনার লেখার মধ্যে আপনি প্রতিটা অনুভূতিকে খুব বিশ্লেষণ করে বলবার চেষ্টা করেন। এই যে একটা অনুভূতিকে এত ক্লোজ শটে দেখা, মানে এইটা আসলে আপনার ভিতরে কিভাবে এসেছে এত কম বয়স থেকে? আমার কাছে মনে হয় কি, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে লেখক হতে হলে কি করতে হয়। হ্যাঁ, এই যে লেখক হতে হলে কি করতে হয়, এই প্রশ্নটার উত্তর যখনই আপনি কারোর কাছে চাইবেন সবাই বলবেন যে প্রচুর পড়তে হবে। কিন্তু এখানে আমি একটা অন্য উত্তর দিই। আমি বলি যে পড়তে হবে মানে কি পড়তে হবে। একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে স্টাডি, তাই তো? একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে পাঠ করা, অধ্যয়ন করা। দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে, রাইট? সো আমরা বেশিরভাগ সময় পড়ে ভাবি যে আমরা মনে হয় অধ্যয়ন করে ফেলেছি, বাট অধ্যয়নটা আরো অনেক, পাঠ করাটা আরো অনেক গভীর, ইন্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি যে হ্যাঁ, বই পড়তে হবে লেখক হতে হলে, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস পাঠ করতে হবে, সেটা হচ্ছে জীবন। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে বই পড়ার জন্য আমাদের কি দরকার হয়? আমাদের শব্দ দরকার হয়, ভাষা দরকার হয়, ব্যাকরণ দরকার হয়, বাক্য গঠন দরকার হয়, জানতে হয়। তাহলে জীবনের বই পাঠ করতে হলে আমাদের শব্দ কি, ভাষা কি, বাক্য কি, ব্যাকরণ কি? নিশ্চয়ই জীবনের বই পাঠ করতেও আমাদের ব্যাকরণ দরকার হয়, পাঠ করতে হলে আমাদের তখন শব্দ বাক্য দরকার হয়। তাহলে জীবন পড়তে হলে আমাদের দরকার হচ্ছে অনুভূতি প্রবণতা, যেটাকে আপনি জীবন বোধ বলছেন, পর্যবেক্ষণ ক্ষমতা, সংবেদনশীলতা। সো আপনার মধ্যে যদি এই তিনটি জিনিস না থাকে তাহলে কিন্তু আপনি সেটি পাঠ করতে পারবেন না। পৃথিবীতে যেই লোক প্রথম লিখেছেন তিনি নিশ্চয়ই কোনো বই না পড়েই লিখেছেন, বা ধরেন যেই মানুষ হচ্ছে হাজারখানেক বই পড়েছেন, এমন মানুষ আছে কিন্তু একটা অক্ষর হয়তো তিনি লিখতে পারেন না। তার মানে শুধুমাত্র বই পড়লেই যে তিনি লেখক হতে পারবেন ব্যাপারটা না, তাকে জীবন পাঠ করতে পারতে হবে। পাঠক আর লেখক দুটো বিষয় আলাদা। হ্যাঁ, এবং জীবন তাকে পাঠ করতে পারতে হবে। তো আমার বক্তব্যটা হচ্ছে ওইখানে যে আপনি যেটা বললেন যে আপনি কিভাবে আপনার অনুভূতিগুলো কিভাবে ব্যাখ্যা করেন, আমাকে জিজ্ঞেস করলেন না। আমার কাছে মনে হয় যে মানুষ হিসেবে আমি প্রচন্ড সংবেদনশীল, আমার কাছে মনে হয়, এবং আমার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো। এখন শুধু সংবেদনশীল কিংবা পর্যবেক্ষণ ক্ষমতা থাকলেই যে আপনি লিখতে পারবেন তাও না। তার মানে কি, আপনাকে ওই যে বই পড়াটাও গুরুত্বপূর্ণ। বই পড়াটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই সংবেদনশীলতা দ্বারা, আপনার এই অনুভূতি প্রবণতা দ্বারা আপনি যে উপলব্ধিগুলো আপনার জীবন থেকে, আপনার চারপাশের মানুষের জীবন থেকে ফিল করবেন, সেগুলোকে আপনি আপনার বই পড়ার যে বাক্য, যে শব্দের যে সক্ষমতা, যে সমৃদ্ধি, প্রতিটাই একটা হ্যাঁ, সেটা দিয়ে আপনি সেটা প্রকাশ করতে পারবেন। মানে ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি একটা হোঁচট খেয়েছেন, আপনি তখন কি বলবেন? উফ বলে একটা শব্দ করবেন। এখন এই যে উফ করে শব্দ করছেন, এটা মানে কি? এটা আপনার শরীর আপনার আহত হয়েছে, সেই ব্যথাটা আপনি মুখ দিয়ে উফ করে করেছেন, শব্দ করে প্রকাশ করেছেন। এখন যদি আরো জোরে ব্যথা পান তাহলে আপনি কি করবেন? আপনি আরো জোরে চিৎকার করে সেটা প্রকাশ করবেন। এখন ধরেন আপনার সেই প্রকাশটা হচ্ছে লেখা, আর আপনার এই ব্যথাটা, আপনি যে ব্যথা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ওই যে হৃদয়, আপনার সংবেদনশীল অনুভূতি যে আহত হচ্ছে আপনার চারপাশের ঘটনা দ্বারা। আপনার প্রিয়তম মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, কেউ আপনি কারোর প্রতি ঘৃণা অনুভব করছেন, কারোর প্রতি দুঃখ অনুভব করছেন, এই অনুভূতিগুলো হচ্ছে ওই ব্যথা। আর এটার প্রকাশ হচ্ছে উফ করছেন, সেটা হচ্ছে আপনার লেখা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই উফ করে যে চিৎকার করে আপনার ব্যথাটা প্রকাশ করছেন, সেটা কি নান্দনিক কিংবা সুললিত হবে নাকি তারস্বরে চিৎকার হবে? যদি আপনার প্রচুর বই পড়া থাকে তাহলে সেটা হবে সুললিত নান্দনিক প্রকাশ, আর যদি আপনার প্রচুর বই পড়া না থাকে, আপনার শব্দ বাক্য না জানা থাকে, তাহলে সেটা হবে কর্কশ তারস্বরে চিৎকার। এজন্য বই পড়া যেমন জরুরি, তেমনি জীবন পাঠ করাটাও জরুরি। আমার কাছে মনে হয়েছে আমি অল্প বিস্তর পড়াশোনা করেছি, এবং একই সঙ্গে আমার ওই জীবন পাঠ করার যে সংবেদনশীলতা,
আমি একজন সংবেদনশীল মানুষ, এটা আমার মনে হয়েছে, হয়তো এই কারণে আমি ওই অনুভূতিটা প্রকাশ করতে পারি। আচ্ছা, 2013 সালে আপনি আলোকচিত্রী হিসেবে কাজ করলেন, তারপর 2015-তে আরশিনগর আপনার প্রথম লেখা, যেটা ছাপার অক্ষরে আমার কাছে মনে হয় যে বই আকারে প্রথম প্রকাশ মানে এর আগেও হয়েছে, বাট এটা আমাকে মানুষের কাছে পরিচিত করেছে। এই যে একটা জনপ্রিয়তা আসা, জনপ্রিয়তা কিন্তু ধরে রাখবার বিষয় আছে এবং সেটাকে সুন্দরভাবে উপস্থাপনের ব্যাপার আছে। এই বিষয়টা যখন প্রথম হলো আপনার সাথে, জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, তখন আসলে ওই একটু ধাক্কা খেতে হয়েছিল কিনা, বা ওই বিষয়টা আসলে কিভাবে সামলে নিয়েছেন? সাহিত্যের প্রতি আমার কোনো প্রত্যাশা ছিল না, আচ্ছা, যা পেয়েছি তা অফুরান প্রাপ্তি আর কি। মানে নিজের ক্ষুধা থেকেই আসলে ক্ষুধা, এটা অনেক বড় গল্প, এটা আসলে এখানে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমার ভিতরে একটা লেখক সত্তা ছিল, যে সত্তাটাকে আমি অনেক দেরি করে আবিষ্কার করেছি। ঠিক আছে, আমাকে সেটা আবিষ্কার করতে অনেক দেরি করতে হয়েছে। একটা আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি আছে আমার খুব পছন্দ, যে একটা মাছকে যদি গাছ বাইতে বলা হয় তাহলে সেই মাছটা হচ্ছে সারা জীবন কাটিয়ে দিবে চেষ্টা করতে করতে, কিন্তু সে প্রমাণ করবে যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অথর্ব, সবচেয়ে অক্ষম। কারণ মাছের কাজ তো বা স্কিল তো আসলে গাছ পাওয়া না, কিন্তু মাছটাকে যদি আপনি নদীতে ছেড়ে দেন তাহলে সে প্রমাণ করবে তার চেয়ে দক্ষ আর কেউ নাই পৃথিবীতে, তাই তো? আবার একটা বানরকে গাছ বাইতে দিলে সে প্রমাণ করবে সে সবচেয়ে দক্ষ, কিন্তু সাঁতার কাটতে দিলে সে পারবে না। হ্যাঁ, কিন্তু এটাই হচ্ছে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দক্ষ, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন জায়গাটায় আমাদের সেই দক্ষতার জায়গাটা আসলে কোথায়, এবং এইটা বুঝতে বুঝতে আমাদের একটা জীবন কেটে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যে লেখক, আমার ভিতরে যে একটা লেখক সত্তা আছে, এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। এবং যখন আমার সময় যখন আরশিনগরটা যখন আমি লিখলাম, লেখার সময় আমি না ফিল করতে পেরেছিলাম যে ইয়েস, আই এম ডুইং সামথিং। আচ্ছা, এবং তারপরে যেটা হলো যে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো, তো তখন আমার ভিতরে একটা আত্মবিশ্বাসের মানে যে অভাবটা ছিল, সেই আত্মবিশ্বাসের অভাবটা কেটে গেল। আমার কাছে মনে হচ্ছে আমি প্রচন্ড কনফিডেন্ট ফিল করতেছি, এবং তখন আমি লেখালেখির প্রতি প্রচন্ড রকমের ডেডিকেটেড হয়ে গেলাম। আমি সব কাজটা ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি লেখালেখি শুরু করলাম, যেটা আমাদের এই বাস্তবতায় লেখালেখিকে ফুল টাইম প্রফেশন নেওয়া আসলে খুবই কঠিন, বাট সামহাউ আই এম ব্লেসড যে আমি সেটা নিতে পেরেছি। তো জনপ্রিয়তার কথা যেটা বলি, সেটা হচ্ছে জনপ্রিয়তা তো আসলে এখন নানানভাবেই মানুষ পায়, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আপনার সেই জনপ্রিয়তাটা কতটা সাস্টেইন করছে। হ্যাঁ, এখন ধরেন ফ্লুক তো হয়, অনেক ভাইরাল হয়, নানান কিছুই তো হয়, আজকে একজন ভাইরাল হচ্ছে, কালকে আরেকজন হচ্ছে। আমার এখানে যদি আপনি বলেন যে আমার স্বস্তির বা তৃপ্তির জায়গাটা হচ্ছে, আমার যদি 2013 বা 12 সালে প্রথম বই প্রকাশিত হয়, তার মানে 1 যুগেরও বেশি সময় হয়ে গেছে। তো অনেকেই কিন্তু বলেছেন যে টিকবে না, যে কথাগুলোর মধ্যে দিয়ে আমাকে আসতে হয়েছে, যে 2-1 বছর হয়েছে চলে, তারপরে আর টিকবে না, যেটা হয় আমার শুনতে হয়। আমি জানি না আমি টিকেছে কিনা বা টিকবো কিনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 1 যুগ ধরে আমি পাঠকের ওই আগ্রহের শীর্ষেই মনে হয়, মানে যদি না এটা নিয়ে বিতর্ক থাকে, জনমনে সেই প্রিয় জায়গাটা ধরে রাখতে পেরেছেন, এটাই অনেক বড় সফলতা। এবং সেটা কিন্তু এখনকার বাস্তবতায় 1 যুগ ধরে পাঠকের আগ্রহ ধরে রাখা বা প্রাসঙ্গিক থাকাটা কিন্তু খুবই কঠিন, কারণ এখন চারপাশে এত বেশি অপশন। আজকে থেকে 50 বছর আগের বাস্তবতা আর এখনকার বাস্তবতা কিন্তু এক না, কারণ এখন ধরেন আপনার মোবাইল ফোনে রিলস দেখতে দেখতে মানুষের সময় কেটে যায়, ফেসবুকিং করতে করতে, আপনার ইউটিউব দেখতে দেখতে, নেটফ্লিক্স, মানে নানান অপশন। সেক্ষেত্রে যারা বই পড়তে চায় তাদের ক্ষেত্রে খুব ভালো অপশন হচ্ছে ই বুক বা অডিও বুক, যেটা এখন বেশ প্রচলিত। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই এত নয়েজের মধ্যে দিয়েও যে গত 1 যুগ ধরে পাঠক আমার বইয়ের প্রতি আগ্রহী হয়ে আছে, শুধু বাংলাদেশে না, আপনি ইন্ডিয়া বইমেলাতে দেখবেন দীর্ঘ লাইন, পাঠক বই কিনছে। আমি এবারে যে বললাম নিউ ইয়র্ক বইমেলায় গেলাম, এবং নিউ ইয়র্ক বইমেলায় আমার যিনি আয়োজক ছিলেন বিশ্বজিৎ শাহ, উনি বলছিলেন একটা প্রোগ্রামে যে 35 বছর নিউ ইয়র্ক বইমেলায় তার এরকম অভিজ্ঞতা হয় নাই যে একজন লেখকের এই পরিমাণ বই মানে নিউ ইয়র্ক বইমেলায় বিক্রি হয় না এর আগে। আপনি সর্বকনিষ্ঠ লেখক ছিলেন, লেখক হিসেবে এটার উদ্বোধক হিসেবে আমি গিয়েছিলাম, মানে দ্য ইয়াংগেস্ট ইনঅগ্রেটর অফ নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বুক ফেয়ার। শুধু তাই না, ওখানে অনেকগুলো স্টেটে প্রোগ্রাম হয়েছে, এবং প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ যে আগ্রহ নিয়ে বই কিনেছে, তো সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ওই ফ্লুকটা আসলে না, এবং এটা আমাকে অনেক আত্মবিশ্বাসী করেছে। আমার কাছে মনে হয়েছে যে হয়তো পাঠক আরো দীর্ঘ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আমার বই পড়ার জন্য। এটা অবশ্যই নিঃসন্দেহে এখানে আমার কাছে মনে হয় না সন্দেহের আর কোনো অবকাশ রয়েছে। সাদাত ভাই, প্রত্যেকেরই তো একটা করে স্বপ্ন থাকে না, বা আমাদের মনের ভিতর অনেক ইচ্ছা থাকে, তেমন কোনো ইচ্ছা কি আছে যে মানে চলে যাবার আগে এমন কিছু একটা করে রেখে যেতে চাই এরকম? আমি বেশ কিছুদিন ধরে এক ধরনের মানে কি বলা যায় এটাকে, ডিপ্রেশন
বা এটা বা ফ্রাস্ট্রেশন ছিল, কি কারণে আমি ঠিক জানি না, এটা হয়তো রাইটার্সদের বা ক্রিয়েটিভ মানুষদের হয়তো হতে পারে। সেটা এমনিতে আমার আপাত দৃষ্টিতে ব্যাখ্যা করার মতো কোনো কারণ নেই আমার ডিপ্রেসড হওয়ার, ঠিক আছে, এটা আমার কাছে মনে হয়। আর এটা মনে হয় যে প্রতিটি সৃষ্টিশীল মানুষের কিছু কখনো কখনো ইমোশনাল একটা ব্লকেজ তৈরি হয়, হতে পারে, কিন্তু আমি যদি ধরেন লজিক্যালি চিন্তা করি আমার আসলে এই ধরনের কোনো ইস্যুস নাই। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে, তো আমি ভাবছিলাম যে আচ্ছা কি করলে আমার অনেক ভালো লাগবে। আমি অনেকদিন ধরে অদ্ভুত রকমের আনন্দ হয় না মানুষের, যে বাঁধনহীন আনন্দ, এই আনন্দের অনুভূতি আমার অনেকদিন ধরে হচ্ছে না। মানে অনেক প্রাপ্তি ঘটছে, কিন্তু সেই প্রাপ্তি আমার কাছে মনে হচ্ছে যে ওকে, মানে ওই এক্সাইটমেন্টটা কাজ করছে না। তো এবারে আমেরিকা যাওয়ার পরে আমরা একটা ভাইয়া আছে রাব্বি ভাইয়া, রাব্বানি ওনার নাম, ওনার সঙ্গে আমি আর উনি হচ্ছে লং ড্রাইভে গেছিলাম হচ্ছে আপনার নিউ ইয়র্ক থেকে বাফেলো, প্রায় 7 ঘন্টার ড্রাইভ। তো মাঝখানে ইথাকা নামে একটা জায়গা আছে, অদ্ভুত সুন্দর একটা জায়গা, স্বপ্নের মতো, এত নির্জন, এত নৈশব্দ, মাইলের পর মাইল বিস্তৃত তৃণভূমি, ঘোড়া চড়ছে, পাহাড়ি ঝর্ণা, তারপর পাথুরে নদী, মানে স্বপ্নের মতো জায়গা। তো ওখানে আমরা একটা আপনার রাতের বেলায় আমরা একটা এয়ারবিএনবি জঙ্গলের মধ্যে ভাড়া করলাম, এবং সেই বারান্দার সঙ্গে একটা ঝর্ণা। সন্ধ্যার পরে রাতের বেলা আমরা যখন রাস্তায় নামলাম, রাস্তায় কোনো গাড়ি নাই, শুধু গ্রামের একদম রুট, ওখানে হঠাৎ করে দেখলাম অদ্ভুত সব জোনাকি, মানে লক্ষ লক্ষ জোনাক পোকা আর কি। হ্যাঁ, তো ওখানে আমরা আরো 2-3 জন ছিলেন। তো কথা প্রসঙ্গে হঠাৎ করে ভাই আমাকে বললেন যে সাদাত, আমার একটা ইচ্ছা হচ্ছে, আমি তোমার শঙ্খচূড় উপন্যাসটা পড়লাম এবং আমি খুবই ইমপ্রেসড যে এই সময় আমি তো শঙ্খচূড় তো দুটো খণ্ড আছে। হ্যাঁ, এবং উনি বললেন যে আমি অনেক দিন হচ্ছে আমেরিকায় থাকি, উনি খুবই ব্যস্ত এখানে, উনি একজন সফটওয়্যার আর্কিটেক্ট, সো উনি খুবই ব্যস্ত। বললো যে আমি এই ব্যস্ততার মধ্যে 2টা বই এত মোটা, প্রায় 600 পৃষ্ঠা আমি পড়লাম, এবং পড়ার পর আমার মনে হয়েছে যে তোমার বই হচ্ছে গ্লোবাল অডিয়েন্সের জন্য উন্মুক্ত করা উচিত। এটা না হলে, হ্যাঁ, এটা না হলে আসলে এটার ট্রিটমেন্টটা, আমার মনে হয় যে উনি আমাকে বলছিলেন যে এটা অবশ্যই বিয়ন্ড দ্য বর্ডার ছড়িয়ে যাওয়া উচিত। এবং তখন ওখানে বসে আমরা মোটামুটি আলাপ আলোচনা করে ফেললাম যে হ্যাঁ, আমরা হচ্ছে চেষ্টা করব যে পেঙ্গুইন বা কলিন হার্পার্সের মতো আমেরিকার মেইন স্ট্রিম যেই আপনার পাবলিশিং হাউসগুলো আছে সেখান থেকে বইগুলোকে আসলে গ্লোবাল লিটারেরি ট্রান্সলেশন বা এইভাবে পাবলিশ করা যায় কিনা। ইটস আ ডিফিকাল্ট ওয়ে, কারণ আপনি দেখবেন যে বাংলাদেশে আসলে এই ঘটনাগুলো কোনো লেখকের ক্ষেত্রে সেই অর্থে আমার জানা মতে আসলে ঘটে নাই। সো তখন উনি বললো যে আই উইল টেক দ্য ইনিশিয়েটিভ টু মেক ইট হ্যাপেন। তো ওইটা আমাকে খুব এক্সাইটেড করেছে। আপনি যদি বলেন যে আপনার কোন স্বপ্নটা আছে, আমার এখন একটাই স্বপ্ন, আমি যদি বলি আমার জীবনে, যে আমার লেখা বৈশ্বিক পাঠকের জন্য যাতে উন্মুক্ত হয় গ্লোবালি। সো এটাই হচ্ছে আমার একমাত্র স্বপ্ন। অনেক অনেক শুভকামনা রইল সাদাত ভাই। আপনার সাথে আসলে গল্প করতে গেলে আমার কাছে অনেক অনেক টপিক আছে আপনার সাথে গল্প করার জন্য, কিন্তু শেষ করতে হবে কারণ সময় শেষ আজকের আমাদের এই আলাপনের। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, মনটা যেন সবসময় ভালো থাকে এবং সুন্দর সুন্দর শব্দ দিয়ে আমাদেরকে মুগ্ধ করতে থাকুন। শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে অনেক আমাদের আজ আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।